আসসালামু আলাইকুম। 10 মিনিট অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া। তোমাকে কথা দিয়ে রাখতেছি এই 10 মিনিটের মধ্যে এই অধ্যায়টা আমরা ঝামাঝামা তামাতামা করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রবেশ করি, প্রথম যে ক নাম্বার প্রশ্নটা পাবো সেটা হচ্ছে রেচন কাকে বলে। যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তরল আকারে নিষ্কাশিত হয় তাকে রেচন বলে। তার মানে প্রাণীদেহের রক্তের মধ্যে যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো যেগুলো আছে এগুলো তরল আকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে রেচন। এরপরে খ নাম্বার একটা প্রশ্ন হচ্ছে রেচন পদার্থ বলতে কি বোঝায়। তো এই যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলাই হচ্ছে রেচন পদার্থ। এগুলা কি কি? এগুলা যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিভিন্ন ধরনের লবণ, এগুলা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বা রেচন পদার্থ। এবং হচ্ছে এই মূত্রের মধ্যে সাধারণত ইউরোক্রোম নামক একটা রঞ্জক পদার্থ থাকে, এই জন্য মূত্রটাকে হালকা হলুদ বর্ণের হয়। এবং মূত্রের মধ্যে 95% হচ্ছে পানি। আমরা যদি শাকসবজি, কাঁচা ফলমূল এগুলো বেশি খাই তখন হচ্ছে আমাদের যে মূত্র এটা ক্ষারীয় হয়। আর যদি মাছ মাংস বেশি খাই সেক্ষেত্রে মূত্র হচ্ছে অম্লীয় হয়, অ্যাসিডীয় হয়। এরপরে প্রথম গ নাম্বারের প্রশ্ন সেটা হচ্ছে বৃক্কের গঠন বর্ণনা করো, বা কিডনির গঠন বর্ণনা করো, বা প্রধান শাকন যন্ত্রের গঠন বর্ণনা করো, বা হচ্ছে এটা প্রশ্ন দিতে পারে রেচনতন্ত্রের মূল যে অঙ্গ সেটার গঠন বর্ণনা করো। তো সেটাই হচ্ছে কিডনি বা বৃক্ক। এটা গঠনের ক্ষেত্রে আমাকে চিত্রটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, এবং চিত্র দিয়ে তারপর বর্ণনা দিতে হবে। চিত্র দিয়ে সুন্দরভাবে ইন্ডিকেট করে তারপর বর্ণনা দিব। তো বর্ণনাটা কিভাবে লিখবো? এই যে এটা হলো প্রাচীর, বৃক্কের চারপাশ দিয়ে যে তন্তুময় আবরণ থাকে এটাকে বৃক্কের প্রাচীর, ক্যাপসুল বলা হয়। ক্যাপসুলের পরের অংশটা হচ্ছে কর্টেক্স, তারপরের অংশটা হচ্ছে মেডুলা, তারপর অংশটা হচ্ছে মেডুলা। মেডুলার ভিতরে হচ্ছে রেনাল পিরামিড অবস্থান করে, 8 থেকে 12টা রেনাল পিরামিড অবস্থান করে। রেনাল পিরামিডের মধ্যে হচ্ছে নেফ্রন থাকে, বৃক্কের গঠন এবং কার্যকরী একক। বৃক্কের যে গহ্বর থাকে এই গহ্বরটাকে বলা হয় পেলভিস। পেলভিসের শেষের অংশটা একটু সরু হয়ে মূত্রথলি পর্যন্ত চলে গেছে যে নালী, এটা হচ্ছে ইউরেটার। এবং বৃক্কের যে অবতল অংশের ভাঁজ এটাকে হাইলাস বলা হয়, একবচনে এটাকে হাইলাম বলা হয়। তো এই হচ্ছে বৃক্কের গঠন। এরপরে যে গ নাম্বারের প্রশ্ন সেটা হচ্ছে নেফ্রনের গঠন বর্ণনা করো। নেফ্রনের গঠনে যাওয়ার আগে তোমাদের জন্য স্পেশাল একটা কথা, সেটা হচ্ছে এই সহজ বায়োলজি বইটা এখনো যারা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো। বাংলাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত বর্তমান বায়োলজির জন্য বেস্ট একটা বই হচ্ছে সহজ বায়োলজি। রকমারি.com-এ পাওয়া যাচ্ছে, ওয়াফি লাইফে পাওয়া যাচ্ছে, আরও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারো। তো তোমাদের যেটা বলবো, যদি পরীক্ষার আগের রাতটাও পড়ার সময় থাকে তবুও বইটা সংগ্রহ করে ফেলো। কারণ হচ্ছে বইটা পাওয়ার পর তুমি নিজেই বলবা ভাইয়া থ্যাংক ইউ বইটা দেওয়ার জন্য। বৃক্কের গঠন এবং কার্যকরী একক সেটার গঠন বর্ণনা করো। তো যখনই এককের কথা বলবে সে তখনই হচ্ছে বুঝবো সেটা হচ্ছে নেফ্রনের কথা বলা হয়েছে। নেফ্রনের ক্ষেত্রেও সেম একই জিনিস, আমরা সুন্দর করে চিত্রটা আঁকা শিখবো, ইন্ডিকেট করব, তারপরে বর্ণনা দিব। তো চিত্রের ক্ষেত্রে এখন বর্ণনার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে নেফ্রনের গঠন, এটা আমরা বর্ণনা করতেছি, কাজ না, নেফ্রনের গঠন। তো নেফ্রনকে প্রধানত দুইটা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রেনাল কর্পাসল, এই যে উপরে মাথা যেটা এটা রেনাল কর্পাসল, আর হচ্ছে এই যে নালী যেগুলো এগুলো হচ্ছে রেনাল টিউব। তাহলে নেফ্রনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রেনাল কর্পাসল এবং রেনাল টিউব। রেনাল কর্পাসলের মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। গ্লোমেরুলাসটা মূলত 50টা কৈশিক জালিকা দ্বারা এই গ্লোমেরুলাসটা তৈরি হয়। এর ভিতরে এফারেন্ট ধমনী দিয়ে নাইট্রোজেন ঘটিত বজ্রযুক্ত রক্ত ভিতরে প্রবেশ করে এবং ইফারেন্ট ধমনী দিয়ে বিশুদ্ধ রক্তটা বেরিয়ে যায়। আর গ্লোমেরুলাসটা এই বজ্র পদার্থযুক্ত রক্তটা ছাঁকে এবং বজ্র পদার্থটা এই বোম্যান্স ক্যাপসুলের ভিতরে অবস্থান করে। আর রেনাল টিউবটাকে 3টা অংশে ভাগ করা হয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নিকটবর্তী নালিকা, এটা হচ্ছে হ্যানলির লুপ, এটা হচ্ছে দূরবর্তী নালিকা। এভাবে দুইটা স্টেপে আমরা বর্ণনা দিব যে নেফ্রনের গঠন যদি আসে তাহলে চিত্র দিয়ে দুইটা স্টেপে বর্ণনা দিব যে নেফ্রনকে দুটি অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউব। রেনাল কর্পাসলের বর্ণনা, তারপর রেনাল টিউবের বর্ণনা, এই হয়ে গেল। তো এখান থেকে আরো একটা প্রশ্ন আসে যে বৃক্কের কাজ বর্ণনা করো, অথবা এই নেফ্রন কিভাবে কাজ করে, অথবা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থটা বৃক্ক কিভাবে ছাকে। এক্ষেত্রে ঘ নাম্বারে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। যদি আসে তাহলে সেই ক্ষেত্রেও নেফ্রনের চিত্র দিয়ে তারপরে বর্ণনা দিব। তখন আমি কাজটা কিভাবে করে আমরা তখন বলবো যে এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থযুক্ত রক্ত এফারেন্ট ধমনী দিয়ে গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করলে গ্লোমেরুলাসের মধ্যে থাকা সূক্ষ্ম কৈশিক জালিকাগুলো রক্তটাকে ছাকার পরে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যেটা সেটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুলের ভিতরে চলে আসে, আর বিশুদ্ধ রক্তটা ইফারেন্ট ধমনী দিয়ে চলে যায়। ওকে, এরপরে হচ্ছে এই নিকটবর্তী নালিকা দিয়ে
যখন হচ্ছে এই বজ্র পদার্থগুলো যায় এর ভিতরে যে পানি এবং হচ্ছে খনিজ লবণ বা প্রয়োজনীয় গ্লুকোজ যেগুলো চলে আসছে, এগুলা হচ্ছে এই নিকটবর্তী নালিকার যে প্রাচীর সেটাকে শোষণ করে নেয়। আর হাইড্রোজেন ঘটিত বজ্র পদার্থটা এই হ্যানলির লুপ দিয়ে দূরবর্তী নালিকা হয়ে সংগ্রাহক নালিকা দিয়ে চলে যায়। তো দূরবর্তী নালিকাও হচ্ছে ভিতরে যদি পানি এবং গ্লুকোজ থেকে থাকে সেটাও শোষণ করে নেয়। তার মানে রিয়েল নাইট্রোজেন ঘটিত বজ্র যেটা ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন যেটা, এই রিয়েল বজ্র পদার্থটা এই সংগ্রাহক নালিকা দিয়ে এই পেলভিসের ভিতর দিয়ে ইউরেটার দিয়ে মূত্রথলিতে জমা হয়। একদিনে প্রায় আমরা 1.5 লিটারের মতো মূত্র একটা সাধারণ মানুষ হলো করে আর কি, মূত্র ত্যাগ করে। তো এই হচ্ছে এভাবে কাজ বর্ণনা করব। এর পরবর্তীতে আসা হচ্ছে অসমোরেগুলেশন বলতে কি বোঝায়। এটা একটা ক নাম্বারের প্রশ্ন হতে পারে, খ নাম্বারে হতে পারে, আবার ঘ নাম্বারের ক্ষেত্রেও দিতে পারে। তো সহজ ভাষায় আমরা যদি বলি তাহলে হচ্ছে দেখো, আমি যদি পানি বেশি খাই তাহলে আমার মূত্র বেশি হবে, আমি যদি পানি কম খাই আমার মূত্র কম হবে। তার মানে আমার দেহের একটা পানির চাহিদা আছে, একটা প্রয়োজনীয় সংখ্যক পানি দেহের মধ্যে প্রয়োজন, তার চেয়ে বেশি পানি যদি চলে যায় তখন বেশি পানি আমরা দেহ থেকে ত্যাগও করি। তার মানে প্রয়োজনের অতিরিক্ত পানিটা আমরা দেহ থেকে ত্যাগ করে দিই। আবার দেহের মধ্যে পানির ঘাটতি হলে ওই পানিটা আবার সংরক্ষণ করে রাখে, তখন মূত্র কম হয়। এই যে দেহের মধ্যে পানির ভারসাম্য রক্ষা করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে অসমোরেগুলেশন। তাহলে অসমোরেগুলেশন কাকে বলে? যে প্রক্রিয়া দেহের মধ্যে পানির ভারসাম্য রক্ষা হয়, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? অসমোরেগুলেশন বলে। তার মানে অসমোরেগুলেশন এমন একটা প্রক্রিয়া, দেহের মধ্যে পানি বেড়ে গেলে বের করে দিবে, আর যদি দেহের পানি যদি কমে যায় এই জন্য তখন সে পানিটাকে ধরে রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে বৃক্কে পাথর। এটাও একটা গুরুত্বপূর্ণ রোগ। গুরুত্বপূর্ণ রোগ বলতে এটা পরীক্ষার মধ্যে আসতে পারে, যদি এটা আসলে ঘ নাম্বারের ক্ষেত্রে আসবে। তো প্রথমে আসা যাক বৃক্কে পাথর কি। বৃক্কের মধ্যে যে কিডনি আছে, কিডনির ভিতরে এই যে ধরো এখানে এখানে বিভিন্ন জায়গার মধ্যে পাথর জমা হয়, তাহলে কিডনির ভিতরে পাথর জমা হওয়াকেই বৃক্কে পাথর বলা হয়। বৃক্কে পাথর কেন হয়? যদি অতিরিক্ত ওজন থাকে, কারো যদি অতিরিক্ত মোটা হয় এবং হচ্ছে যদি কিডনির মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, অথবা হচ্ছে যদি কেউ পানি কম পান করে, অনেকে আছে খুব পানি কম পান করে, তখন ক্ষেত্রে বৃক্কে পাথর হইতে পারে। তাহলে বৃক্কে পাথর কেন হবে? যদি অতিরিক্ত ওজন থাকে, তারপরে হচ্ছে যদি বৃক্ক সংক্রমিত হয়, অথবা কেউ যদি কম পানি পান করে, তাহলে বৃক্কে পাথর হতে পারে। বৃক্কে পাথর হওয়ার লক্ষণটাকে, বৃক্কে পাথর হওয়ার লক্ষণ হলো শরীরে পানি জমবে, শরীরে পানি জমে শরীর আস্তে আস্তে ফুলে যাবে, এরপর হচ্ছে প্রস্রাবে জ্বালাপোড়া হবে, এরপর হচ্ছে প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত যেতে পারে, অনেক সময় বেশি প্রস্রাব ও ঘন ঘন প্রস্রাব হবে, আবার অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। এগুলা হচ্ছে বৃক্কে পাথরের লক্ষণ। আরও একটা লক্ষণ আছে যে কোমরের দিকে হচ্ছে ব্যথা করতে পারে। তো এগুলো হচ্ছে বৃক্কে পাথর হওয়ার লক্ষণ। আর প্রতিকার কি এবং চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যে এটা মানে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা যায়, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এরপরে আসো যে এই যে কারো যদি বৃক্ক বিকল হয়ে যায়, কিডনি যদি বিকল হয়ে যায়, তাহলে উপায়টা কি? তাহলে কারো যদি কিডনি যদি বিকল হয়ে যায়, সেই ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে কিডনির যে কাজ, এটা একটা মেশিন দিয়ে করা হবে, সেটা হচ্ছে ডায়ালাইসিস, অথবা কিডনি নষ্ট হয়েছে অন্য কারো কাছ থেকে কিডনি নিতে হবে, কিডনি ট্রান্সফার করতে হবে। এই হলো দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। তো এখন ডায়ালাইসিসের বর্ণনা, এটাও ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ডায়ালাইসিসের বর্ণনা খুবই ইম্পর্টেন্ট। তো ডায়ালাইসিসের বর্ণনার জন্য যদি চিত্র দিতে পারো তাহলে খুব ভালো হয়, যদি চিত্রটা দিতে পারো। যেহেতু ডায়ালাইসিস প্রক্রিয়ার বর্ণনা আসছে, সেক্ষেত্রে তুমি চিত্রটা দিবা, খুব ভালো হবে। তো এইটার বর্ণনাটা যদি আমরা পড়ি, এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন। তো আমাদের যে হাত আছে বা যে শরীরের যে কোনো অংশ, ধমনির সাথে ধমনি কেটে শরীরের সাথে সংযোগ করে দেওয়া হবে, ইনজেকশন হোক, যে পাইপ হোক, যেটা হোক, সুই দিয়ে। তো ধমনি থেকে রক্তটা বের হয়ে ডায়ালাইসিস মেশিনের মধ্যে ঢুকবে। তো একটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমাদের যে বৃক্কের কাজ কি করছিল, নাইট্রোজেন ঘটিত বজ্রটাই বৃক্ক ছাঁকছিল, ছাইকা বজ্রটা বের করে দিছে, রিয়েল রক্তটা রাখছে। সেম জিনিসটাই হচ্ছে এই মেশিন দিয়ে করানো হবে। তার মানে এই যে নাইট্রোজেন ঘটিত বজ্রযুক্ত রক্তটা এই মেশিনের মধ্যে প্রবেশ করবে। এটা অনেকটা এই যে এখানে ডায়ালাইসিস ফ্লুইড থাকবে, যেটা অনেকটা রক্তের প্লাজমার মতো, এবং এই মেশিনটা হলে এই রক্তটা ছাকলে এই যে নাইট্রোজেন ঘটিত বজ্র যেটা এই পথ দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে জমা হবে, আর রিয়েল যে বিশুদ্ধ রক্ত, এই বিশুদ্ধ রক্তটা আবার মেশিন থেকে বের হলে এটা আবার শরীরের শিরার সাথে সংযোগ করে দেওয়া হবে। তার মানে ধমনী থেকে সংযোগ করবে যে নারীটা, এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিনে প্রবেশ করবে, আর রক্ত বিশুদ্ধ হয়ে যেটা আসবে ওটা শিরার সাথে সংযোগ করে দিবে। এভাবেই হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এটা কিন্তু একটু ব্যয়বহুল প্রক্রিয়া, সময় সাপেক্ষ প্রক্রিয়া।
তো এটা হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া, এইভাবে ডায়ালাইসিসটা করা হয়। এখন আসা যাক বৃক্ক প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারো যদি বৃক্ক বিকল হয়ে গেছে তাহলে হচ্ছে কি ডায়ালাইসিস করতে করতে অনেক টাকা লাগে, অনেক সময় লাগে, আবার ব্লাড নিতে হয়, অনেক ঝামেলা। তো এই ঝামেলা থেকে যদি কেউ ভালোভাবে বাঁচতে চায় তাহলে কিডনি ট্রান্সফার করতে হবে, অন্য আরেকজনের কিডনি নিতে হবে। তো আমাদের বইয়ের মধ্যে যেটা লেখা আছে, যদিও আইনটা সংশোধন হয়েছে, তুমি চাইলে নিকট আত্মীয় বা কেউ যদি উইলিংলি, নিকট আত্মীয় না হলেও সে কিডনি দিতে পারবে। এটা বাংলাদেশে বর্তমানে আইন হয়ে গেছে 2019 সালে, কিন্তু এটা সবাই এখনো জানে না আইনটা। তার মানে যদি টাকা পয়সার লেনদেন না হয়, যে লোক কিডনি দিচ্ছে সে যদি নেশাগ্রস্ত না হয়, একেবারে স্ব-ইচ্ছা সে যদি চায় অন্য একজনকে কিডনি দিতে পারবে। সো কিডনি ট্রান্সফার যেটা, তবে টিস্যু ম্যাচ করা লাগে এবং নিকট আত্মীয় থেকে নেওয়াটা ভালো। তাহলে অনেক মামলা হামলা এগুলো কোনো ঝামেলা টামেলা থাকে না। যেমন বাবার কিডনি নষ্ট হয়েছে, সন্তান দিল, সন্তানের কিডনি নষ্ট হয়েছে, বাবা দিল, মা দিল, এরকম। আচ্ছা, তো বৃক্ক এটা হলো কিডনি প্রতিস্থাপন। এখন অনেক সময় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে যে ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপন এই দুইটার মধ্যে কোনটা বেশি কার্যকরী। খুবই মাথায় রাখো, ঘ নম্বরের ক্ষেত্রে আসবে ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপনের মধ্যে কোনটা বেশি কার্যকরী। মনে রাখবা ডায়ালাইসিসের চাইতে অবশ্যই বৃক্ক প্রতিস্থাপন বেশি কার্যকরী। বৃক্ক প্রতিস্থাপন অবশ্যই বেশি কার্যকরী, কারণ ডায়ালাইসিস তো সমস্যা, মেশিন দিয়ে কাজ করে, আর ওটা অঙ্গটাই নিজের শরীরে আমাদের সেট হয়ে গেল, একটা কিডনি নষ্ট হয়েছে আর একটা কিডনি সেট হয়ে গেল, এরকম হচ্ছে বিষয়টা। আচ্ছা, এরপরে দেখো সর্বশেষ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে মূত্রনালী সুস্থ রাখার উপায়। তো মূত্রনালী সুস্থ রাখার উপায় এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা ঘ নাম্বারের ক্ষেত্রে প্রশ্ন হইতে পারে। অনেক সময় টনসিল এবং খোঁজপাতলা থেকে কিডনিতে সমস্যা হইতে পারে, মূত্রনালীতে সমস্যা হইতে পারে। তো টনসিল এবং খোঁজপাতলা যদি থাকে এগুলো দ্রুত চিকিৎসা করে সেরে নিতে হবে। এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকেও কিডনিতে সমস্যা হইতে পারে। এবং অনেক সময় যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, তীব্র রক্তক্ষরণ হয়, অতিরিক্ত ডায়রিয়া হয়, সেই ক্ষেত্রেও এগুলা থেকেও কিন্তু কি হইতে পারে, এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও বৃক্ক একেবারে নষ্ট হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলোর থেকে বেঁচে থাকলে আমরা মূত্রনালী সুস্থ রাখতে পারবো। এবং সর্বোপরি হলো বেশি বেশি পানি পান করতে হবে, অতিরিক্ত, মানে অ্যাটলিস্ট একটা সাধারণ মানুষকে মিনিমাম 3 লিটার পানি পান করে আমরা আমাদের মূত্রনালী এবং বৃক্কটাকে সুন্দর রাখতে পারি। ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।